বিশ্বের কোনো ঘর নাই, পরিচয় নাই, সমাজ, জাত, ধর্ম কিচ্ছু নাই। কখনো কি ভেবে দেখেছেন, কোনো মেয়েই তো জন্মগতভাবে পতিতা হয়ে জন্ম নেয় না। তাহলে সমাজে কেন এত পতিতাবৃত্তি? কেন তারা এই খারাপ জীবনের সঙ্গী? তারা কি এই জীবন থেকে কখনোই মুক্তি পায় না, নাকি তাদেরকে সারা জীবন এমন ভয়ঙ্কর খারাপ জীবন কাটিয়ে নিতে হয়? আর তাদের জীবনের শেষটাই কি হয়? এমনই কিছু মারাত্মক বাস্তবধর্মী অসাধারণ কাহিনী নিয়ে নির্মিত হয়েছে নীলপদ্ম মুভিটি। গল্পের প্রয়োজনে মুভিতে কিছু অ্যাডাল্ট সিন রয়েছে, তাই অনুরোধ থাকবে পরিবার নিয়ে না দেখার। তবে গল্পটি আমাদের সমাজের জন্য অনেক বড় একটি মেসেজ দিয়েছে, যা আমার বিবেককেও নাড়িয়ে দেবে। সত্যি বলতে এই মুভির কাহিনীটা একদমই অসাধারণ, তাই অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। তো চলুন শুরু করা যাক আজকের এই অসাধারণ সিনেমার গল্প। গল্পের শুরুতেই আমরা একটি ছোট্ট মেয়ে বাচ্চাকে দেখতে পাই। মেয়েটি সেই সময় একা একা বাড়ির উঠানে খেলা করছিল। তখন আমরা দেখি সেখানে একজন মহিলা এসে ওই বাচ্চাটিকে একটি পুতুল দেয়। আর তখন বাচ্চাটি কাছে আসতেই মহিলাটি চকলেট খেতে দেয়, আর চকলেট খাওয়ার পরই বাচ্চাটি জ্ঞান হারিয়ে ফেলে। এরপর সেই মহিলা বাচ্চাটিকে কোলে তুলে নেয় এবং বাচ্চাটিকে নিয়ে সে পালিয়ে যায়। এরপর আমরা একটা পতিতালয়ের দৃশ্য দেখতে পাই। সেখানকার এক পতিতা মেয়ে ওই ছোট্ট মেয়েকে বলে, কয়দিন যেতে না যেতেই সাজুগুজু শিখে ফেলেছ, সাজো, আর সাজতে না পারলেও কোনো সমস্যা নাই, মাসি শিখায় দেবে। এরপর আমরা সেই মাসিকে দেখি। এই মাসি হচ্ছে এই পতিতালয়ের সর্দার, আর উনি এই ছোট্ট মেয়েকে এখানে নিয়ে এসেছে। সে বড় হয় এই ভয়ঙ্কর পরিবেশে। মেয়েটির নাম নীলা। সে এখন বড় হয়ে গেছে, তবে নীলাকে এখন পর্যন্ত কেউই স্পর্শ করেনি। তবে আজ থেকে নীলার জীবনেও শুরু হবে এক ভয়ঙ্কর অধ্যায়। তাকে দিয়েও শুরু করানো হবে দেহ ব্যবসা। তবে নীলার জীবনের প্রথম পুরুষকে হবে সেটা নিয়ে বিপত্তি ঘটে। সেখানে দেখা যায় যত টাকাই লাগুক এই তিনজন বিত্তবান নীলার প্রথম পুরুষ হওয়ার জন্য রাজি। কিন্তু এখন কে হবে নীলার জীবনের প্রথম পুরুষ, সেটার জন্য একটা লটারির আয়োজন করা হয়। এই লটারিতে যে জিতবে সেই প্রথম নীলাকে ভোগ করতে পারবে। এরপর দেখা যায় যে লটারিতে পারভেজ নামের এক লোক জিতে যায়। মাসি তখন পারভেজকে বলে দেয়, নীলার আজ প্রথম দিন, তাই যাই করিস সাবধানে করিস। এরপর পারভেজ নীলার সাথে ঘনিষ্ঠ হয়। নীলার অনিচ্ছা থাকা সত্ত্বেও পারভেজ নীলার সাথে অমানুষের মতো সম্পর্ক করে। এতে নীলা অনেক কষ্ট পায় এবং কান্না করে। এরপর থেকে নীলার এটাই জীবন হয়ে ওঠে। পরের দিন নীলা অনেক কাস্টমারের সাথে কাজ করে হাঁপিয়ে পড়ে। এরপর নীলা সব টাকা মাসির হাতে তুলে দেয়, আর মাসিকে বলে, মাসি আজ আর পারবো না, শরীর ভালো লাগছে না। মাসি বলে, আচ্ছা ঠিক আছে, খেয়ে দিয়ে ঘুমায় পড়। মাসি তখন আরও বলে, একটা কথা মনে রাখিস, এই শরীরটাই কিন্তু টাকার গাছ। নীলা তখন মাসির কাছে গিয়ে বসে। মাসি তখন নীলাকে সিগারেট দেয়। নীলা সিগারেট খাচ্ছে আর উদাস মনে মাসিকে জিজ্ঞেস করে, মাসি আমার কি মা বাবা নেই? আমার মা বাবা কে? মাসি তখন বলে, আমি তো জানি না তোর মা বাবা কে, আর তোকে যে বিক্রি করেছে সে তোকে রাস্তায় পেয়েছে নাকি চুরি করে এনেছে তাও তো জানি না। আর এই একটা কথা আর কতবার জিজ্ঞাবি? আচ্ছা যা, খেয়ে দিয়ে ঘুমা। এর কিছুদিন পর পারভেজ তার বন্ধু অভিকে নিয়ে এই পতিতা পল্লী আসে। অভি পতিতা পাড়ায় আজকেই প্রথম, তাই সে অনেক লজ্জা পাচ্ছে। পারভেজ তখন মাসিকে জিজ্ঞেস করে, মাসি নীলা আছে কি? নীলার সাথে যে মজা পাইছি, আমি চাচ্ছি আমার বন্ধু সে মজাটা নিক। মাসি বলে, নীলা আছে, তবে নীলা নতুন, তাই টাকা কিন্তু বেশি দিতে হবে। পারভেজ জানায়, মাসি সমস্যা নেই, তুমি টাকা নিয়ে ভেবো না। এরপর অভি নীলার কাছে যায়। অভি তখন খুবই নার্ভাস ছিল। তখন নীলা হাসি মুখে অভিকে আপন করে নেয়। তবে কাজ শেষে অভি বলে সে নাকি নীলাকে ভালোবেসে ফেলেছে। নীলা তখন বলে, হইছে, ফালতু আলাপ বাদ দিয়া বাড়িতে যাইয়া বউকে জড়াই ধইরা পিরেতের আলাপ কইরেন, যান এখান থেকে যান। অভি বলে, বউ নাই, বাচ্চাও নাই, ঢাকায় একটা গার্মেন্টসের সুপারভাইজার হিসেবে কাজ করি। নীলা বলে, তাহলে বিয়েটা কইরা ফেলেন। অভি বলে, কর্ম কেমনে, বউ বাচ্চা পালবার ক্ষমতা কি আমার আছে? তবে একটা সত্যি কথা কই, তোমাকে সত্যি ভাল লাগছে, তোমাকে আমার মন থেকে ভাল লাগছে। তোমার যদি কোনো সময় মন চায় এই জীবন বাদ দিয়ে নর্মাল জীবনযাপন করবা,
তাহলে তুমি শুধু পারভেজকে একবার আমার কথা কইবা। নীলা বলে, কি হইব পারভেজকে আপনার কথা কইয়া? আমারে নিয়ে পালায় যাইবেন, বিয়ে করবেন আমাকে? অভি বলে, না, গার্মেন্টস লাইনে আমার অনেক চেনা জানা আসে, আমি তোমাকে একটা কাজের ব্যবস্থা করে দিতে পারবো, সম্মানের সহিত কাজ করে বাঁচতে পারবা। নীলা তখন হাসতে হাসতে বলে, বাহ বাহ, আপনি তো অনেক দিলদরিয়া আছেন। এর কিছুদিন পর দেখা যায় নীলা পারভেজকে অন্য একটা পতিতা মেয়েকে দিয়ে ডেকে আনে এবং পারভেজের কাছ থেকে অভির ঠিকানাটা নিয়ে নেয়। এরপর নীলা সেখান থেকে বিদায় নিয়ে অভির কাছে যাওয়ার জন্য বের হয়। লীনা যেন সেই পাড়া থেকে বের হয়ে শান্তির অনুভূতি পাচ্ছে। নীলা অনেক খুশি। এরপর নীলা অভির সাথে দেখা করে। অভি তখন নীলাকে বলে, আমার তো বিশ্বাসই হচ্ছে না আকাশের পড়িয়ে মাটিতে নাইমা এসে। নীলা বলে, আপনি তো কইছিলেন যদি কোনো দিন পাড়া ছাইড়া দেই আপনি আমাকে একটা কাজের ব্যবস্থা করে দেবেন, এজন্য আমি পারভেজ ভাইয়ের কাছ থেকে ঠিকানা নিয়ে আপনার কাছে চলে আসছি। অভি বলে, বাহ বাহ, সাহসী নারী। আচ্ছা যাই হোক, চলে যেহেতু এসেছো, কাজের একটা ব্যবস্থা হয়ে যাবে, চলো আগে তোমার থাকার ব্যবস্থা করি। এরপর দেখা যায় যে অভি যে গার্মেন্টসে চাকরি করে সেখানে নীলাকে কাজে ঢোকায়। নীলা দুপুরে যখন কাজ শেষ করে খাবার খাচ্ছিল তখন তার বমি বমি ভাব হয়। নীলার মুখে তখন চিন্তার ছাপ ফুটে ওঠে। নীলা কিছুদিন এভাবেই কাজ করে যাচ্ছিল। একদিন অভি এসে কাজের ফাঁকে নীলাকে তার অফিসে ডাকে। এরপর নীলা অফিস রুমে আসে এবং অভি নীলাকে জিজ্ঞেস, তোমার থাকা খাওয়ার কোনো সমস্যা হচ্ছে না তো? নীলা জানায় যে না, আপনি যে মেয়েটার সাথে আমার থাকার ব্যবস্থা করেছেন সে অনেক ভালো, এখন শুধু কাজটা শিখে নিলেই হয়। অভি তখন বলে, আরে সেটা কোনো সমস্যা না, কাজ ধীরে ধীরে শিখে যাবা। আমার বস খুবই ভালো মানুষ, আমারে খুব ভালোবাসে, তাকে রিকোয়েস্ট করেই তোমার চাকরির ব্যবস্থাটা করলাম। নীলা বলে, আপনি আমার অনেক উপকার করলেন, নতুন একটা জীবন দিলেন, আপনার এই ঋণ আমি কোনো দিনও শোধ করতে পারবো না। অভি বলে, ঋণ শোধ করতে হবে না, তুমি শুধু আমার পাশে থাকলেই হবে। আর হ্যাঁ, আজকে অফিস শেষে তুমি কিন্তু আমার বাসায় যাবা, আমি কিন্তু তোমার অপেক্ষায় থাকবো। নীলা তখন এই কথা শুনে খারাপ কিছুর আভাস পায়, তাই সে সেখান থেকে চলে যায়। এরপর অফিস শেষে অভি নীলার জন্য অপেক্ষা করতে থাকে। এরপর অভি নীলাকে কাছে ডেকে আনে। অভি তখন নীলাকে বলে, তুমি তোমার বাসার দিকে কেন যাচ্ছ? তুমি তো যাবা আমার বাসায়। নীলা বলে, আমার শরীর ভালো না। এরপর নীলা আরও বলে, আমি যেদিন থেকে পাড়া ছাড়ছি সেই দিন থেকে শরীর বিক্রিও ছাইড়া দিছি। এই বলে নীলা সেখান থেকে চলে যায়। এরপর নীলার কাছে একটা লোক আসে বাড়ি ভাড়া নিতে। এই লোকটা মূলত এই পুরো বস্তির বাসা ভাড়া তোলে। এনার নাম নজরুল হয়। সে তখন নীলার দিকে খারাপ দৃষ্টিতে দেখছিল, তাই নীলা বিরক্ত হয়ে দরজা লাগিয়ে ফেলে। এরপর নীলা যখন পাড়ার দোকানে যায় তখনই লোকটি নীলাকে বিরক্ত করে। নীলা তখন কিছু না বলেই সেখান থেকে চলে আসে। এরপর নীলা যখন অফিসে আসে তখন নীলার বস নীলার কাছে আসে আর তার দিকে কুদৃষ্টিতে তাকিয়ে থাকে এবং এরপর সে নীলাকে তার অফিস রুমে যেতে বলে। নীলা অফিস রুমে আসতেই নীলার বস নীলার অনেক কাছে আসে আর নীলাকে বলে, চাকরি বাকরি তো হলো, এখন আমাকে মধু খাওয়াবে না? নীলা বলে, কি বলেন এসব স্যার? নীলার বস তখন বলে, আরে আমি কিন্তু সব জানি, অভি আমারে সব কইছে তুমি পাড়ার মধ্যে মধু বিক্রি করতা। অভি আমারে আরও কইছে তোমাকে যদি চাকরিটা দিই তুমি খুশি হয়ে আমাকে মধু খাওয়াবা। নীলা তখন কিছু না বলেই সেখান থেকে উঠে চলে যায়। যাওয়ার সময় নীলার বস নীলাকে বলে দেয় সে যেন আগামীকাল অভির বাসায় যায়, কারণ সেখানে সেও যাবে এবং নীলার মধু খাবে। নীলা এসব কথা শুনে সেখান থেকে রেগে চলে যায়। পরের দিন নীলা যখন গোসল করছিল সেখানে নজরুল এসে লুকিয়ে নীলাকে দেখতে থাকে। এরপর সে নীলের কাছে এসে নীলাকে বলে, তোমাকে ভাড়া দিতে হবে না, তুমি শুধু একটা রাত আমার সাথে থাকো। নীলা তখন তার উপর বিরক্ত হয়ে তাকে এখান থেকে তাড়িয়ে দেয়। তবে সে সেখান থেকে যাওয়ার সময় নীলাকে বলে দেয়, আমি দেখে নেব তুই কিভাবে এই বাসায় থাকিস। নীলা তখন চারিদিকের সবার এই অবস্থা দেখে হতাশ হয়ে পড়ে। সে যেন ভালো হতে চেয়েও পারছে না। ভদ্র সমাজের মুখোশধারী লোকগুলো তাকে ভালো হতেই দিচ্ছে না। যাই হোক, এর কিছুক্ষণ পর দেখা যায় নজরুল এসে সোনালীকে জানিয়ে দেয় এই মাসের মধ্যে নীলাকে বাসা খালি করে চলে যেতে হবে। এই সোনালীর সাথে নীলা রুম শেয়ার করে থাকতো। সোনালী আর নীলার মধ্যে খুবই সুন্দর সম্পর্ক।
আজ যেহেতু নজরুল সোনালীকে এমনটা বলে গেল, এখন হয়তো সোনালী তাকে সাপোর্ট করবে না, এমনটা ভেবেই নীলা ভেতরের রুম থেকে মন খারাপ করে। এদিকে নীলা তার বসের কথা না শোনায়, নীলার বস নীলাকে কাজের বাহানায় অনেক কথা শোনায়। এরপর নীলার বস নীলাকে তার অফিস রুমে ডেকে নিয়ে যায়। নীলা অফিস রুমে যাওয়ার পর সে কেন গত রাতে অভির বাসায় আসেনি তা জিজ্ঞেস করে। নীলা বলে সে অসুস্থ ছিল। নীলা তখন আরও বলে, অভি আপনাকে এত কিছু কইছে আর এটা বলে নাই যে আমি যেদিন থেকে পাড়া থারছি সেদিন থেকে শরীর বিক্রিও ছাইড়া দিছি। এই কথা শুনে নীলার বস নীলাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে আর বলে, আগে যখন অভির সাথে থাকছোস তখন শরীর খারাপের কথা মনে ছিল না? ওরে তো ঠিকই সুখ দিছস, আর এখন আমারে দিতে যত বাহানা। আজ তুই আমার সাথে পুরো রাত থাকবি, আমারে সুখ দিবি, নইলে তোর চাকরটিও নাই, কাজও নাই। এই বলে বস নীলাকে এখান থেকে তাড়িয়ে দেয়। নীলা যেহেতু আর সেসব কাজ করবে না, তাই সে পরের দিন অভির থেকে বিদায় নেয়। যে অভি স্বপ্ন দেখিয়ে এই নতুন জীবন উপহার দিয়েছিল, সেই অভি তার সব কিছু শেষ করে দিল। অভি শুধুমাত্র স্বার্থের জন্য ডেকেছিল, ভালোবেসে নয়। এমন সময় অভি বলে, নাটক কেন করো নীলা? নীলা বলে, আমি নাটক করছি নাকি আপনি আমাকে পণ্য মারাতে এক হাত থেকে অন্য হাতে বিক্রি করে দিয়েছেন? অভি বলে, আমি তোমাকে কেমনে এক হাত থেকে অন্য হাতে বিক্রি করতেছি? আমার সাথে তুমি কি ফাইজলামি করো? ফালতু কথা কেন বলো নীলা? নীলা তখন বলে, ফালতু কথা? আমি এখন ফালতু কথা বললাম? আর আপনি যে নিজের সুবিধার জন্য আমাকে আপনার বসের কাছে বিক্রি করতে চাইলেন, এটা কি? আর আমাকে বলতেছেন আমি ফালতু কথা কইতেছি? আপনার লজ্জা করে না? নীলা এসব বলে সেখান থেকে যখন চলে যাচ্ছিল, এমন সময় অভি নীলাকে ডাক দিয়ে বলে, আমি শুনলাম তোমার পেটে নাকি বাচ্চা, এটা কার বাচ্চা? নীলা তখন এমন প্রশ্ন শুনে অনেক হতাশা নিয়ে বলে, কিভাবে বলবো, এটা তো তোমারও হতে পারে। কত মানুষ ছুঁইল আমাকে, বাচ্চা যে কার কেমনে কমু? এই বলে নীলা খুবই ইমোশনাল হয়ে চলে যায়। নীলা বাসায় এসে সোনালীকে জানায় তার চাকরিটা চলে গেছে। তখন সোনালী জানায় সে অফিসে শুনেছে অফিসের সবাই নাকি বলা বলি করছিল যে নীলার সাথে নাকি তার বসের সমস্যা হয়েছে। এর সাথে সোনালী এটাও শুনেছে নীলা নাকি একটা পতিতালয় থেকে এসেছে। সোনালী তখন নীলাকে জিজ্ঞাসা করে, ওরা যা বলছে তা কি সত্যি? নীলা তখন কিছুই বলে না। এরপর নীলা শুধু সোনালীকে বলে, সোনালী, হরিণের সবচেয়ে বড় শত্রু কে তা কি জানো? এরপর নীলা জানায় তার নিজের শরীর। এই বলে নীলা সেখান থেকে উঠে যায়। এরপর আমরা দেখি যে এই সোনালীকে নীলা এত বিশ্বাস করত, এতটা আপন ভাবত, সেই সোনালী নজরুল ভাইকে জানিয়ে দেয় যে নীলা আগে খারাপ জায়গায় থাকতো, এখানে এসে সে নাকি ভুয়া কাগজপত্র দিয়ে চাকরি নিয়েছে। গভীর রাতে দেখা যায় যে নজরুল ভাই ভাড়া তোলার বাহানায় অন্য আরেকজনের বউয়ের সাথে প্রাইভেট সময় কাটাচ্ছে। পরের দিন নজরুল ভাই অনেক লোক ডেকে নীলাকে অনেক অপমান করে জানায় এই নীলা আগে খারাপ কাজ করত, এরকম খারাপ মানুষ থাকলে আমাদের এলাকা নষ্ট হতে পারে, এলাকায় গজব আসবে, তাই নীলাকে এখান থেকে চলে যেতে হবে। এটা ভদ্র মানুষের এলাকা, এখানে খারাপ মেয়ের জায়গা নেই। তখন নীলা খুব ইমোশনাল হয়ে বলে, হ্যাঁ, আপনাদের সমাজে সবাই অনেক ভালো, আমার অফিসের বস ভালো, অভি ভালো, আপনি ভালো, শুধু খারাপ হলাম আমি। এইসব বলে কান্না করতে করতে নীলা সোনালীকে বলে, তুমিও ভালো। সোনালী তখন বলে, আমি কি করবো কও, সবার সাথে তো আমার থাকতে হয়। তখন নীলা সোনালীকে বলে, তুমি আমার অনেক উপকার করেছো, ভালো থেকো তুমি। এইসব বলে কাঁদতে কাঁদতে নীলা এই এলাকা থেকে চলে আসে। আর সে আবারও ফিরে আসে সেই অন্ধকার জগতে, সেই পতিতালয়ে। তখন নীলার মাসি নীলাকে জিজ্ঞেস করে, তুই না এই জায়গা ছাইড়া গেলি, ওইখানে থাকতে পারলি না, আবার ফিরে এলি কেন? তখন নীলা বলে, থাকতে চাইছিলাম মাসি, কিন্তু পারলাম না, আসলেই আমাগো মতো মায়া গড়ে ওরা থাকতে দেয় না। তখন মাসি বলে, হরে, আমাগো এই পাড়া ছাড়া এই দুনিয়ায় আর কোনো জায়গা নাই। নীলা তখন বলে, বেশ্যার কোনো ঘর নাই, পরিচয়ও নাই, সমাজ, জাত, ধর্ম কিচ্ছু নাই। এরপর সেখান থেকে সিন চলে যায় কয়েক মাস পর। নীলার কোল জুড়ে একটা সুন্দর ফুটফুটে বাচ্চা জন্ম নেয়, আর এই বাচ্চার জন্মের সময়ই নীলা মারা যায়। এই বাচ্চাটির জীবন তাহলে এখন কেমন হবে? সে কিভাবে বড় হবে? কে হবে তার বাবা মা?
সে কার পরিচয় বড় হবে? এমন কিছু প্রশ্ন আমাদের এই ঘুণে ধরা সমাজকে রেখে শেষ করা হয় এই নীলপদ্ম মুভিটি। সত্যি বলতে, এমন পতিতালয় কারা গড়ে তোলে? উত্তরে আসবে, আমাদের সমাজের কিছু সভ্য মানুষের অসভ্য কাজের মাধ্যমে তৈরি হয়ে ওঠে এমন পতিতালয়। কিন্তু যেই মানুষগুলো এই পতিতালয়ের নিত্যদিনের কাস্টমার, তারাই সব পতিতালয়ের মেয়েদেরকে অবহেলা করে এবং লাঞ্ছিত করে প্রতি পদে পদে। অথচ আবার এই মানুষগুলি রাতের অন্ধকারে এই মেয়েদেরকে আপন করে নেয়। এই মেয়েগুলো ভালো হতে চাইলেও তাদেরকে সমাজ ভালো হওয়ার কোনো সুযোগ দেয় না। সমাজ তাদেরকে সবসময় খারাপ চোখে দেখে। অথচ এই অবৈধ কাজগুলো মেয়েটি কোনো না কোনো পুরুষের সাথেই তো করেছে, কিন্তু সেই পুরুষ মানুষের জীবনে কোনো প্রভাবই পড়ে না, পড়ে শুধু মেয়েদের জীবনেই। আজকের এই গল্পেও নীলাও তার বস অভি এবং নরজুল ভাইয়ের কাছে প্রতিনিয়ত খারাপ প্রস্তাবের শিকার হয়েছে। তবুও নীলা নিজেকে তাদের কাছে সঁপে দেয়নি। এভাবেই প্রতিটি মেয়েকে রুখে দাঁড়াতে হবে, করতে হবে প্রতিবাদ। তাহলেই সমাজ থেকেই অভিশাপ মুক্ত হবে, সমাজ হবে বিশুদ্ধ। তো আজকের এই ভিডিও এই পর্যন্তই। বিদায় নিচ্ছি এখানেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই গল্পটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ। বিশ্বের কোনো ঘর নাই, পরিচয় নাই, সমাজ, জাত, ধর্ম